মায়া নামের এই মেয়েটা তাদের বাসায় থাকা প্রতিবেশী রোহানকে অনেক পছন্দ করত। একদিন ক্লাবের পার্টিতে মায়া যখন রোহানকে তার ভালোবাসার কথাটা জানাতে যাবে, তখনই সে দেখতে পায় ন্যান্সি নামের একটা মেয়ের সঙ্গে রোহান হাসি খুশি ভাবে কথা বলছে। আর অবাক করার বিষয় হলো ন্যান্সি ছিল রোহানের এক্স গার্লফ্রেন্ডের বোন। মায়া তাদেরকে দেখে রোহানকে আর ভালোবাসার কথাটা জানায়নি, তবে ব্যাপারটা নিয়ে সে রোহানের উপর একটু রাগ করেছিল। রোহান ড্রাইভ করার সময় মায়ার রাগ যখন ভাঙাতে যায়, তখনই উল্টো দিক থেকে আসা একটা বাইকের সঙ্গে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তারা গাড়ি থেকে নেমে দেখতে পায় অ্যাক্সিডেন্ট করা মেয়েটা ছিল ন্যান্সি, যার সাথে রোহানের একটু আগেই কথা হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে ন্যান্সি মারা যায়। তখন তারা পুলিশের ভয়ে ন্যান্সিকে একা ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। পুলিশ যখন ন্যান্সির মৃত্যুর ইনভেস্টিগেশন করতে আসে, তখন তারা জানতে পারে ন্যান্সিকে গলা টিপে মেরে ফেলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ন্যান্সি যদি ওই অ্যাক্সিডেন্টে মারা না যায়, তাহলে গলা টিপে ন্যান্সিকে কে হত্যা করলো আর কেনই বা মারলো তাকে? এমনই হাজারটা প্রশ্নে ভরপুর আজকের গল্পটা। গল্পের একেবারে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না আসল মাস্টারমাইন্ড কে। আজকে আমরা এক্সপ্লেন করব 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি জিদ এর পুরো গল্পটা। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। सांसों को जीने का इशारा मिल गया, तू मिला तो खुदा का सहारा मिल गया। গল্পের শুরুতেই আমরা রনি নামের একজন নিউজ রিপোর্টারকে দেখতে পাই। সে ডিএসপির রুমে বসে তার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর গল্প বর্ণনা করছিল, যে গল্পটা রনির জীবনকে একেবারে বদলে দিয়েছে। রনি প্রথমে বিষয়টা শেয়ার করতে না চাইলেও ডিএসপি তাকে বলে, তোমার বস কারণ আমাকে সবকিছু খুলে বলেছে, তবু আমি তোমার মুখে সবটা শুনতে চাচ্ছি। তখন রনি শুরু থেকে সবকিছু বলতে শুরু করে। বেশ কিছুদিন আগে রনি তার অফিসে বসে কাজ করছিল। তখনই তার বস কারণ এসে তাকে জিজ্ঞেস করে, কাজ কেমন চলছে আর প্রিয়ার কি খবর? নামটা শুনেই রনির মুখটা কালো হয়ে যায়, কারণ প্রিয়া হচ্ছে তার এক্স গার্লফ্রেন্ড। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসত, কিন্তু কোনো একটা কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। রনি বিষয়টা নিয়ে সব সময় মন খারাপ করে থাকতো, তাই তার মনটা অন্যদিকে ঘোরানোর জন্য কারণ বলে, তুমি একটা কাজ করো, বাসাটা শিফট করে নাও, এটা প্রিয়াকে ভুলতে তোমাকে সাহায্য করবে। আমার একটা পরিচিত জায়গা আছে, নাম কোকো বিচ। সেখানকার পরিবেশটা অনেক সুন্দর, জায়গাটাও খুব শান্ত। আর যে বাড়িতে তোমার থাকার ব্যবস্থা করেছি, সেই বাড়িওয়ালার একটা সুন্দরী মেয়েও আছে। হয়তো তুমি তোমার লাইফটাকে নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেতে পারো। যদিও নতুন করে সম্পর্কে জড়ানোর কোনো ইন্টারেস্ট ছিল না রনির, তবুও বসের কথায় সে বাসাটা শিফট করে নেয়। জায়গাটা ছিল সাগরের পাড়ের একটা ছোট্ট দ্বীপের মতো, তাই রনি গাড়ি নিয়ে ফেরিতে করে বিচের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কোকো বিচের কাছাকাছি পৌঁছাতেই সেখানকার সৌন্দর্য আকৃষ্ট করে রনিকে, তাই সে ক্যামেরা বের করে প্রকৃতির ছবি তুলতে শুরু করে। তখনই হঠাৎ তার চোখ পড়ে লাইট হাউসের ওপর দাঁড়িয়ে থাকা একটা সুন্দরী মেয়ের দিকে। মেয়েটা আনমনে নির্মল বাতাস উপভোগ করছিল। সুযোগ বুঝে রনি তারও কয়েকটা ছবি তুলে নেয়। এরপর সে পৌঁছে যায় ওই বাড়িতে যেখানে করণ তার থাকার ব্যবস্থা করেছিল। সে বাড়ির বাইরে থেকে বাড়ির মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু লোকটা শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে তার সঙ্গে কথা বলতে পারে না। তাই রনি চুপচাপ সেখান থেকে বেরিয়ে নিজেই রুমটা খুঁজতে শুরু করে। এরই মাঝে হঠাৎ তার সামনে সেই মেয়েটা চলে আসে যাকে সে লাইট হাউসে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। মেয়েটার নাম মায়া। সে তখন একটা কুমির ধরার চেষ্টা করছিল। রনি সেটা দেখে বেশ ঘাবড়ে যায়। তখন মায়া বলে, আরে ভয় পেও না, ও আমার পোষা কুমির, আমার সন্তানের মতো। 2 মাস বয়সে ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, তারপর থেকেও আমার সাথেই থাকে। এখন কুমিরও যে কারো পোষা প্রাণী হতে পারে, এটা রনির কাছে বেশ অদ্ভুত লাগে। তবে সেই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। সে মায়ের কাছে জানতে চায় যে সে বাড়িওয়ালার মেয়ে কিনা। মায়া বলে, হ্যাঁ, এই বাড়িটা আমার বাবার। তখন রনি নিজের পরিচয় দেয় এবং জানায় যে তাকে কারণ পাঠিয়েছে। মায়া তখন তাকে আউট হাউসটা দেখিয়ে দেয় যেখানে রনি থাকবে। রনি সেখানে গিয়ে বুঝতে পারে বহুদিন যাবৎ এখানে কেউ থাকেনি, তাই সে নিজের মতো করেই জায়গাটা পরিষ্কার করতে শুরু করে। এরই মাঝে হঠাৎ বৃষ্টি শুরু হলে কারেন্ট চলে যায়। রনি তখন লাইনটা চেক করার জন্য বাইরে বেরিয়ে আসে, তবে সুইচ বক্সের কাছে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ তার হাত থেকে স্ক্রু ড্রাইভারটা পড়ে যায়, আর সেটা উঠাতে না উঠাতেই হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করে। আসলে রনি উচ্চতায় ভয় পেত, আর সুইচ বক্সটা ছিল বেশ উপরে, এই কারণে তার পক্ষে আর লাইনটা ঠিক করা সম্ভব হয় না।
সে বাড়ি ফিরে মোমবাতি জ্বালিয়ে ঘর গোছাতে শুরু করে। এরই মাঝে হঠাৎ সে বাইরে একটা অদ্ভুত ছায়া দেখে বেশ ভয় পেয়ে যায়। কৌতূহলবশত বাইরের দিকটা চেক করতে গিয়ে সে দেখে ছায়াটা আসলে মায়ার ছিল। সে রনিকে দেখে বলে, আমি ইলেকট্রিশিয়ানকে ফোন করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে সে এখন আসতে পারছে না, সকালে আসবে। তাই ভাবলাম আমি নিজেই একটু চেষ্টা করে দেখি। সৌভাগ্যবশত মায়া লাইনটা তাৎক্ষণিকভাবে ঠিক করতে সফল হয়। রনি তখন তাকে ধন্যবাদ জানিয়ে নিজের রুমে চলে যায়। পরদিন সকালে সে ল্যাপটপে মায়ের ছবিটা দেখছিল। নামের মতোই চেহারার মধ্যেও একটা অদ্ভুত মায়া ছিল মেয়েটার। সে ওই ছবিটা মায়াকে দেখানোর জন্য প্রিন্ট করতে দেয়। আর ঠিক তখনই ইলেকট্রিশিয়ান লাইন চেক করতে চলে আসে। তাই রনি ওই অবস্থায় ল্যাপটপটা ওপেন রেখেই বাইরে বেরিয়ে আসে আর ইলেকট্রিশিয়ানকে রুমের চাবিটা দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যাওয়ার পথে হঠাৎ মায়ার রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনে সে কৌতূহলবশত রুমের ভেতরে চলে যায়। মায়া ওই সময় রুমে ছিল না। রনি সেখানে গিয়ে দেখে মায়ার রুমের ভেতর অনেকগুলো উইন্ড চিম ঝুলিয়ে রেখেছে। সেটার শব্দই মূলত বাইরে থেকে শোনা যাচ্ছিল। শুধু তাই নয়, মায়ার দেওয়াল ভর্তি ছিল অসংখ্য প্রজাপতির ছবি। ব্যাপারটা রনির কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। এমন সময় হঠাৎ সে মায়ার বাবার সামনে পড়ে যায়। লোকটা তার দিকে বেশ অদ্ভুতভাবে তাকিয়েছিল। সেটা দেখে রনি ঘাবড়ে গিয়ে এক পা দুই পা করে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। আর তখনই হঠাৎ মায়ার সঙ্গে তার ধাক্কা লেগে মায়ার হাতে থাকা ফলগুলো মাটিতে পড়ে যায়। এটা দেখে রনি তাড়াহুড়ো করে সবকিছু গোছাতে শুরু করে। মায়া ওই সময় নার্সের পোশাকে ছিল। সে ওই দ্বীপে একটা ছোট্ট হসপিটালে চাকরি করত। আর নার্স হওয়ার কারণেই মূলত এখানে তার বাবার দেখাশোনা করছে। তো রনিকে সেখানে দেখে মায়া একটু অবাক হয়ে যায়। তবে রনি কিছু বলার আগেই মায়া উল্টো তাকে সেই রাতে ডিনার করার জন্য ইনভাইট করে। রনিও রাজি হয়ে যায়। এরপর সে সেখান থেকে বেরিয়ে ফাইনালি অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওদিকে ইলেকট্রিশিয়ান লাইন চেক করে সবকিছু ঠিকঠাক করে দিয়ে যাওয়ার সময় মায়া তার কাছ থেকে রুমের চাবিটা নিয়ে নেয়। এরপর সে রনির রুমে ঢুকে তার জামা কাপড় এবং অন্যান্য জিনিস ঘাটাঘাটি করতে শুরু করে। অবশ্য এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আসলে প্রথম দেখাতেই রনিকে ভালো লেগে গিয়েছিল মায়ার। তাছাড়া অনেক বছরই হয়েছে ওই বাড়িতে কেউ থাকতে আসেনি। তাই মায়া রনির রুমে ঢুকে তার জিনিসপত্রের মধ্যে রনিকে অনুভব করতে শুরু করে। এরই মাঝে হঠাৎ কম্পিউটারের বাটনে হাত পড়লে সেটা অন হয়ে যায়। আর মায়া স্ক্রিনে নিজের ছবিটা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। সে মনে মনে ভাবতে শুরু করে রনি হয়তো আগে থেকেই তাকে চেনে এবং তাকে ফলো করতে করতেই এই বাড়িতে এসেছে। তা না হলে শহরে থাকা একটা মানুষ এই নিঝুম দ্বীপে এসে থাকবে কেন? সে আনন্দে নাচতে নাচতে তার রুমে গিয়ে তার বড় বোনকে ফোন করে। তার বড় বোন দিল্লিতে থাকতো আর সে বাবার দেখাশোনা করার জন্য এখানে থাকে। তো সে তার বড় বোনকে রনির ব্যাপারে জানায় এবং এটাও জানায় যে রনি তাকে ভালোবেসেই এখানে এসেছে। এদিকে রনি অফিসে যাওয়ার আগে একজন ডক্টরের সঙ্গে গিয়ে দেখা করে এবং তার সঙ্গে নিজের উচ্চতায় ভয় পাওয়ার বিষয়টা শেয়ার করে। ডক্টর তাকে সাজেশন দেয় স্ট্রেস কমে একটু লাইফটা এনজয় করতে। তাতে হয়তো তার সমস্যা কিছুটা হলেও কমতে পারে। রনি তার কথা মেনে নিয়ে এবার পৌঁছে যায় অফিসে। সেখানে কারণ প্রথমেই তাকে জিজ্ঞেস করে বাড়ি কেমন লাগলো আর বাড়িওয়ালার মেয়েটা কেমন ছিল। তবে রনি তার কথায় খুব একটা পাত্তা দেয় না। ওদিকে মায়া তখনও রনির চিন্তাতেই হারিয়েছিল। রনি বাড়ি ফেরার আগেই সে নিজের হাতে রান্না করতে শুরু করে। যদিও সে রান্নায় খুব একটা এক্সপার্ট ছিল না, তবুও অনেক কষ্ট করে অনেক ভালোবাসা দিয়ে সে রনির জন্য রান্না করে। কিন্তু দুঃখের বিষয় সেদিন রনির অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়। পরদিন রনি যখন আনমনের জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই হঠাৎ মায়া দোলনায় দোল খেতে খেতে তার সামনে এসে পড়ে। রনি তাকে দেখে একটু অবাক হয়ে বলে, তুমি সবসময় এমন হঠাৎ করে আমার সামনে এসে পড়ো কেন? মায়া তখন মজা করে বলে, কেন ভয় পেলে নাকি? এরপর রনি মায়াকে তার সঙ্গে একটা ক্লাবে যেতে বলে। মায়াও তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। সেদিন সন্ধ্যায় মায়া খুব সুন্দর করে সেজেগুজে রনির সঙ্গে সেই ক্লাবের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে তারা দুজন অনেক এনজয় করে। পুরো সময়টা রনির ফোকাস শুধু মায়ার উপরেই ছিল। আর এই বিষয়টা মায়ারও ভীষণ ভালো লাগে। সে ফাইনালি সিদ্ধান্ত নেয় তার মনের কথাটা রনিকে জানিয়ে দেবে। তবে তার জন্য একটু মানসিক প্রিপারেশনের দরকার ছিল। তাই সে ওয়াশরুমের বাহানা করে ব্রেক নিতে চলে যায়। এরই মাঝে হঠাৎ রনির সঙ্গে প্রিয়ার ছোট বোন ন্যান্সির দেখা হয়। সে কথায় কথায় রনিকে ডান্স ফ্লোরে নিয়ে গিয়ে ডান্স করতে শুরু করে। তারা বেশ ভালো বন্ধু ছিল। তবে ঠিক সেই মুহূর্তে মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে তাদের দুজনকে একসঙ্গে দেখে বিষয়টা মানতে পারে না। তবে সে কোনো রকম রিয়াক্টও করে না। সেখান থেকে বাড়ি ফেরার পথেও মায়া এসব ভেবে ভীষণ রেগেছিল। তবে রনি এর কারণটা না জানলেও সে মায়ার মন ভালো করার জন্য তাকে একটা চকলেট দেয়। আর তাতেই সত্যি সত্যি মায়ার মন ভালো হয়ে যায়। তারা টুকটাক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। এরই মাঝে হঠাৎ রনির গাড়ির সঙ্গে একটা মেয়ের স্কুটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
মায়া দৌড়ে বাইরে গিয়ে চেক করলে দেখতে পায় মেয়েটা আর কেউ নয় বরং ন্যান্সি ছিল। যদিও তাকে দেখে মায়ার খুব রাগ হচ্ছিল, তবুও সে ন্যান্সিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত বেচারি মায়ার চোখের সামনেই মারা যায়। এতে মায়া ঘাবড়ে গিয়ে দৌড়ে চলে আসে গাড়ির কাছে। রনি পুলিশকে খবর দিতে চাচ্ছিল, কিন্তু মায়া বলে, তুমি কি পাগল হয়ে গেছো? পুলিশ যদি জানতে পারে তুমি ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিলে তাহলে আমাদেরই বিপদ হবে। রনিও তখন খুব চিন্তায় পড়ে যায় এবং তারা দুজনেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রনি জানতেও পারে না তার গাড়িতে আসলে কার অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়ি ফিরেও রনি নেশার ঘোরে পুলিশকে বিষয়টা জানাতে চাচ্ছিল, কিন্তু মায়া বলে, দেখো রনি, তোমার সঙ্গে গাড়িতে আমিও ছিলাম, দয়া করে আমার কথাটা অন্তত ভাবো। আমার যদি জেল হয়ে যায় তাহলে আমার বাবাকে কে দেখবে? রনি তখন আর কিছুই বলতে পারে না। পরদিন সকালে মায়া করণের কাছ থেকে মেয়েটার ইনফরমেশন পেয়ে যখন রনিকে জানায়, তখন রনি ভীষণ ভেঙে পড়ে। তার কারণে ন্যান্সি মারা গেছে এই বিষয়টা সে মেনেই নিতে পারছিল না। তবুও সে নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর যাওয়ার সময় সে তার রেগুলার গাড়িটাকে বাদ দিয়ে অন্য একটা গাড়ি নিয়ে যায়, কারণ গত রাতে অ্যাক্সিডেন্টের কারণে আগের গাড়িটা একটা ডেন্ট পড়ে গিয়েছিল, তাই কেউ যাতে তার উপর সন্দেহ না করতে পারে এই কারণেই সে গাড়িটা পাল্টে নিয়ে যায়। অফিসে যাওয়ার পর করণ তাকে ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানায় এবং সেটা নিয়ে একটা ডিটেলস রিপোর্ট তৈরি করতে বলে। যদিও রনি সেটা করতে চাচ্ছিল না, কিন্তু বসের কথা তো আর ইগনোর করা যায় না, তাই সে চুপচাপ অ্যাক্সিডেন্টের স্পটে গিয়ে ছবি তুলতে শুরু করে। এরই মাঝে হঠাৎ ইন্সপেক্টর মোজেস সেখানে চলে আসে। সে একটু ব্যঙ্গ করে রনিকে জিজ্ঞেস করে, তো মিস্টার ক্রাইম রিপোর্টার, তোমার কি মনে হয় এটা কি সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট নাকি ঠান্ডা মাথায় করা কোনো খুন? তার কথা শুনে রনি একটু ঘাবড়ে গিয়ে বলে, এটা খুঁজে বের করা তো আপনার দায়িত্ব, আমার নয়। মোজেস তখন আর কথা বাড়ায় না। সেদিন বাড়ি ফিরে রনি দেখতে পায় তার সেই অ্যাক্সিডেন্ট করা গাড়িটা কোথাও উধাও হয়ে গেছে। সে মায়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মায়া জানায় সে গাড়িটা লুকানোর ব্যবস্থা করে ফেলেছে, কারণ ওই গাড়িটা সামনে থাকলে তারা যে কোনো সময় ফেঁসে যেতে পারে। এরপর সে রনিকে সঙ্গে নিয়ে যায় পাশে থাকা একটা লেকের কাছে। সেখানেই মূলত মায়া ওই গাড়িটা ফেলে দিয়েছিল। আর তারপর রনি বিষয়টাকে আরো একটু রিয়েলিস্টিক করার জন্য পুলিশের কাছে গিয়ে গাড়িটা হারিয়ে যাওয়ার কমপ্লেন লেখায়। কিন্তু এত কিছুর পরেও রনির মনের ভয়টা কাটছিল না, তবুও মায়া তাকে প্রতিনিয়ত সাহস দিতে থাকে। এরপর তারা ন্যান্সির ফিউনারেলে যায়। সেখানে রনির দেখা হয় প্রিয়ার সঙ্গে। বোনের মৃত্যুর খবর পেয়ে সে লন্ডন থেকে ফিরে এসেছিল, তবে ভালোবাসার মানুষটাকে সামনে দেখেও তারা কেউ কারোর সঙ্গে কথা বলে না। এরই মাঝে ইন্সপেক্টর মোজেস আবারও এসে রনির সামনে হাজির হয়। তাকে জিজ্ঞেস করে, শুনলাম তোমার গাড়ি নাকি হারিয়ে গেছে। অদ্ভুত ব্যাপারটা কি জানো? তোমার গাড়ি আর ওই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি দুটোর কালার একদম সেম ছিল। কথাটা শুনে ভয়ে রনির গলা শুকিয়ে আসতে শুরু করে, তবে সে যথাসাধ্য স্বাভাবিক থাকার চেষ্টা করে। আর মোজেস তখন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রনিও সেখান থেকে চলে যায়। আর সেটা দেখে প্রিয়া একটু আপসেট হয়ে পড়ে। সে হয়তো ভেবেছিল এরকম একটা পরিস্থিতিতে রনি হয়তো তাকে একটু সান্ত্বনা দেবে। যাই হোক, পরদিন সে নিজেই রনির বাড়ির অ্যাড্রেস নিয়ে তার সঙ্গে দেখা করতে চলে যায়। তবে রনির আগেই তাকে মায়ার সামনে পড়তে হয়। রনি ওই সময় বাড়িতেই ছিল, তবুও মায়া তাকে বলে, রনি এখন বাড়িতে নেই, সেজন্য তুমি পরে আসো। ঘটনাক্রমে রনি সেটা দেখে ফেলে এবং প্রিয়াকে আউট হাউসে ডেকে নেয়। আর মায়া সেটা দেখে ভেতরে ভেতরে রেগে আগুন হতে থাকে। সে আড়াল থেকে তাদের উপর নজর রাখতে থাকে যে তারা কি করছে আর কি কথা বলছে। প্রিয়া রনিকে রিকোয়েস্ট করে বলে, দেখো, তুমি একজন ক্রাইম রিপোর্টার, আমার কেন যেন মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্টের পেছনে কোনো রহস্য আছে। তুমি যদি সেই রহস্য উদ্ঘাটন করে মিডিয়াতে পাবলিশ করো তাহলে এই কেসটা দ্রুত সলভ হতে পারে। আমার বোন দ্রুত ন্যায় বিচার পাবে। আমি জানি আমাদের সম্পর্কটা আগের মতো নেই, তবুও রিকোয়েস্ট করবো আমাকে এই ব্যাপারে একটু সাহায্য করো। তার কথাগুলো শুনে রনি একটু বিরক্ত হয়ে যায়। অন্য সময় হলে সে নিশ্চয়ই প্রিয়াকে সাহায্য করত, কিন্তু এবার তো আসল অপরাধী সে নিজেই। কি বা করবে বেচারা, তাই সে প্রিয়াকে অ্যাভয়েড করার চেষ্টা করে। প্রিয়া সেটা দেখে বলে, ফিউনারেলে যখন তুমি আমাকে অ্যাভয়েড করেছিলে তখনই আমার বোঝা উচিত ছিল যে তুমি আমাকে সাহায্য করবে না। তুমি হয়তো আমাকে ভুলে গেছো। কথাটা শুনে মায়া যেন একটা অদ্ভুত শান্তি পায় এবং সেখান থেকে চলে যায়। সেই সাথে প্রিয়াও মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন রনি আড়াল থেকে তার দিকে তাকিয়ে থাকে। সে আজও প্রিয়াকে আগের মতোই ভালোবাসতো, কিন্তু চাইলেও সে প্রিয়াকে সাহায্য করতে পারছিল না। আর এই বিষয়টাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। প্রিয়া সেখান থেকে বেরোনোর পর রাস্তায় হঠাৎ দেখতে পায় মায়া তার বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া বেশ অদ্ভুত ভঙ্গিতে প্রিয়াকে বাই বলে। আর তখনই হঠাৎ প্রিয়া লক্ষ্য করে যে তার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। সে কোনোভাবেই গাড়িটা সামলাতে পারছিল না।
একটা পর্যায়ে তার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে প্রিয়ার ভাগ্য ভালো যে তার কোনো বড় ক্ষতি হয় না। এই ঘটনার কিছুদিন পর প্রিয়া রনির সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করে। মূলত প্রিয়াই রনিকে সেখানে ইনভাইট করেছিল। সেখানে সে রনিকে জানায় সে কিছুদিনের মধ্যেই আবার লন্ডনে ফিরে যাবে। সেটা শুনে রনি ইমোশনাল হয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাও, এই কারণেই হয়তো আজ এখানে ডেকেছ। সেটা শুনে প্রিয়া বলে, আমি আসলেই আমাদের সম্পর্কটাকে আরো একবার সুযোগ দিতে চাই। আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে থাকতে পারিনি। মজার ব্যাপার হলো মায়া ওই সময় ওই রেস্টুরেন্টেই বসেছিল। সে রনিকে ফলো করতে করতে সেখানে পৌঁছেছিল এবং আড়াল থেকে তাদের সমস্ত কথা শুনছিল। সেখানে রনি আর প্রিয়ার রোমান্টিক কথাবার্তা শুনে মায়ার মন ভেঙে যায়। সেই রাতে রনি বাড়ি ফিরে মায়াকে জানায় যে ইন্সপেক্টর মজিজের সঙ্গে তার দেখা হয়েছিল। সে রনিকে বলেছে ন্যান্সিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অ্যাক্সিডেন্টের সময়টাতে ন্যান্সি বেঁচে ছিল। কথাটা শুনে মায়া একটু ঘাবড়ে গিয়ে বলে, না না, এটা তো অসম্ভব। আমাদের চোখের সামনেই তো ন্যান্সির অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টেই সে মারা গেছে। মোজেস নিশ্চয়ই মিথ্যে কথা বলছে, অথবা এমন কেউ আছে যে এই অ্যাক্সিডেন্টটাকে মার্ডার প্রমাণ করার চেষ্টা করছে। এরপর সে রনিকে জিজ্ঞেস করে, আচ্ছা এই প্রিয়া নামের মেয়েটাকে, আর তুমি তার সঙ্গে বারবার এত দেখা করছো কেন? রনি তখন একটু বিরক্ত হয়ে বলে, আমি কার সঙ্গে দেখা করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা শুনে মায়া বলে ওঠে, এটা মোটেও তোমার ব্যক্তিগত ব্যাপার নয়। ন্যান্সির অ্যাক্সিডেন্টের কেসে আমিও তোমার সঙ্গে জড়িয়ে আছি, আর তুমি যে প্রিয়ার সঙ্গে দেখা করছো সে ন্যান্সির বোন, তো অবশ্যই আমাকে জানতে হবে যে তার সঙ্গে তোমার সম্পর্কটা কি। রনি তখন তাকে জানিয়ে দেয় যে সে রনির এক্স গার্লফ্রেন্ড। মায়া তখন আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। সে চিৎকার করে বলে, তুমি ওই ডাইনিটার সঙ্গে আর কখনো কোনো যোগাযোগ রাখবে না। প্রিয়াকে ডাইনি বলায় রনি রেগে গিয়ে মায়ার গালে কষে একটা চড় বসিয়ে দেয়। মায়া যেন তখন আকাশ থেকে পড়ে। সে তো ভেবেছিল রনি তাকে ভালোবাসে, কিন্তু সেই রনি আজ তাকে এভাবে গায়ে হাত তুলতে পারলো। বিষয়টা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এতে প্রিয়ার প্রতি তার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। রনিও তখন নিজের ভুলটা বুঝতে পারে যে তার আসলে এভাবে মায়াকে মারাটা উচিত হয়নি, তাই সে মায়াকে সরি বলে। কিন্তু মায়া তার কোনো কথা না শুনে রুমে গিয়ে অঝোরে কাঁদতে শুরু করে। পরদিন রনি অফিসের কাজ করছিল, কিন্তু তার মাথার ভেতর তখনও শুধু মায়ের কথাই ঘুরপাক খাচ্ছিল। তার এটা ভেবে খারাপ লাগছিল যে এভাবে বেচারি মেয়েটার গায়ে হাত তোলা তার মোটেও উচিত হয়নি। তাই সে মায়ার মন ভালো করার জন্য তাকে ফোন করে বলে, আজ আমরা বাইরে একসঙ্গে ডিনার করব। মজার ব্যাপার হলো সেই দিন মায়ার জন্মদিন ছিল, তাই সে খুশি হয়ে বলে, তুমি নিশ্চয় জানতে আজ আমার জন্মদিন, তাই না? এই কারণেই ডিনারের সারপ্রাইজ দিলে। এখন রনির তো এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, তবুও সে বিষয়টা মায়াকে বুঝতে দেয় না, কারণ এতে হয়তো মায়া আরো বেশি অফেন্ড হয়ে যেতে পারে। সে শুধু মায়াকে রাতে রেডি থাকতে বলে, যাতে রনি অফিস থেকে বাড়ি গিয়ে তাকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে যেতে পারে। কিন্তু মায়া বলে, যেহেতু আজকে আমার বার্থডে তাই আমি নিজ হাতে রান্না করব এবং বাড়িতে বসেই আমরা পার্সোনালি ডিনার করব। রনিও তার সেই কথা মেনে নেয়। এরপর মায়া আবারও তার হাত পুড়িয়ে কষ্ট করে তার ভালোবাসার মানুষটার জন্য রান্না করে, আর তারপর সুন্দর করে সাজগোজ করে রনির অপেক্ষা করতে শুরু করে। কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়ার পরেও যখন রনি বাড়ি ফেরে না, তখন মায়ার একটু টেনশন হয় যে রনি আবার কোনো বিপদে পড়লো না তো। তাই সে রনির অফিসে ফোন করে খোঁজ নেয়। সেখান থেকে সে জানতে পারে যে রনি অনেক আগেই প্রিয়ার সঙ্গে অফিস থেকে বেরিয়ে গেছে। সেটা শুনে মায়ের মনের ভেতরটা জ্বলে পুড়ে একেবারে ছাড়খাড় হয়ে যায়। সে তৎক্ষণাৎ প্রিয়ার বাড়ির অ্যাড্রেস জোগাড় করে পৌঁছে যায় সেখানে। অদ্ভুত ব্যাপার হলো প্রিয়ারা তখন বাড়িতে ছিল না। তারা আসলে গিয়েছিল মোজেসের সঙ্গে দেখা করতে। মোজেসই তাদের দুজনকে থানায় ডেকে পাঠিয়েছিল, কারণ পুলিশ অ্যাক্সিডেন্টের একজন আই উইটনেস খুঁজে পেয়েছিল। মোজেস রনিদের সামনেই সেই লোকটাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত লোকটা নিজেও ওই সময় নেশার ঘরে ছিল, তার উপর আবার রাতের অন্ধকার, তাই সে পরিষ্কার কিছু দেখতেই পায়নি। এটা শুনে রনি যেন একটু হাফ ছেড়ে বাঁচে। এদিকে প্রিয়ার অনুপস্থিতির সুযোগে মায়া পুরো বাড়িটা খুব ভালো করে দেখতে শুরু করে। এমন সময় হঠাৎ রনি আর প্রিয়া সেখানে চলে আসে। বোনের মৃত্যুতে প্রিয়া অনেক বেশি ভেঙে পড়েছিল, তাই রনি তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল। তাদের দুজনের ভালোবাসা তখন আবারও জীবন্ত হয়ে ওঠে। তারা নিজেদের ভালোবাসায় এতটাই মশগুল ছিল যে বাড়ির ভেতরে যে অন্য কেউ আছে সেদিকে তাদের খেয়ালই ছিল না। মায়া তাদেরকে দেখে আড়ালে লুকিয়ে পড়ে, আর সেখান থেকে রনি আর প্রিয়ার ঘনিষ্ঠতা দেখে জ্বলে পুড়ে অঙ্গার হতে থাকে। এরপর সে খুব কৌশলে রনিদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসে।
পরদিন সকালে রনি বাড়ি ফিরে মায়ের রুমের সামনে গিয়ে তাকে ডাকতে শুরু করে। গত রাতে মায়া বেশ কয়েকবার রনিকে ফোন করেছিল, কিন্তু রনি তার কলটা রিসিভ করতে পারেনি। এটা নিয়ে সে মায়ের কাছে ক্ষমা চায়, কিন্তু মায়া রুমের ভেতর থাকা সত্ত্বেও সে কোনো রেসপন্স করে না। রনি তখন খুব কৌশলে মায়ের রুমের ভেতর ঢুকে পড়লে মায়া রেগে অন্য রুমে চলে যায়। রনি সেখানে যেতে গেলে মায়া একটা পিস্তল নিয়ে বেরিয়ে এসে তাকে ভয় দেখাতে শুরু করে। এরপর রনিকে একটা রুমের ভেতর আটকে রেখে সে ওই পিস্তল নিয়ে বাইরে বেরিয়ে আসে। রনি তখন একটু টেনশনে পড়ে যায় যে মেয়েটা আবার রাগের মাথায় কোনো অঘটন না ঘটিয়ে বসে। তাই সে জানালা দিয়ে বেরিয়ে এসে কোনো মতে মায়াকে আটকায়, তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কি করতে যাচ্ছিলে তুমি? মায়া তখন রেগে গিয়ে বলে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি, তোমাকে ছাড়া আর কোনো কিছু আমি দেখতে পাই না। মায়ার মুখে এসব কথা শুনে রনি হতবাক হয়ে যায়, কারণ সে তো মায়াকে ভালো বন্ধু মনে করত, কিন্তু মায়ার মনে যে এই সব চলছে এই ব্যাপারে তার কোনো আইডিয়াই ছিল না। রনি তখন মায়াকে বুঝিয়ে বলে যে, দেখো, আমি তোমাকে একজন ভালো বন্ধু মনে করি, তোমাকে নিয়ে আমার মাথায় কখনো এসব আসেইনি। তোমাকে ভালোবাসার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, আমি তো প্রিয়াকে ভালোবাসি। সেটা শুনে মায়া কাঁদতে কাঁদতে বলে, তুমি মিথ্যে বলছো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবেসেই এখানে এসেছো, তা না হলে তোমার কম্পিউটারে আমার ছবি এলো কি করে? তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে আমাকে সেদিন পার্টিতে নিয়ে গেলে কেন? আর জন্মদিনে আমার সঙ্গে ডিনার করবে এই কথা বললে কেন? এসব কথা বলতে বলতে মায়া ইমোশনাল হয়ে রনির খুব কাছাকাছি চলে আসে। রনি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মায়া তার কোনো বাধা মানে না। এরই মাঝে হঠাৎ রনি দেখতে পায় মায়ার হাত দিয়ে রক্ত ঝরছে। রনি সেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখন জানা যায় রনিকে না পাওয়ার কষ্টে মায়া নিজের হাত কেটে সুইসাইড করার চেষ্টা করেছে। রনি তখন ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং দ্রুত মায়ার হাতে ব্যান্ডেজ করে দেয়। গল্পের এতটুকু শোনার পর ডিএসপি রনিকে বলে, এত কিছু হওয়ার পরেও তুমি পুলিশের কাছে আসোনি কারণ মায়া তোমাকে পৌঁছতে দেয়নি, এটা তো বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে পুলিশ কেন এতদিনও তোমার কাছে পৌঁছতে পারেনি। তখন রনি আবারও অতীতের গল্প শোনাতে শুরু করেন। একদিন প্রিয়া ন্যান্সির ব্যাপারে খোঁজ খবর নিতে সেই ক্লাবে চলে যায় যেখানে মৃত্যুর আগে ন্যান্সিকে শেষবার দেখা গিয়েছিল। সেখান থেকে প্রিয়া জানতে পারে যে ওই রাতে পার্টিতে ন্যান্সির সঙ্গে রনির দেখা হয়েছে, তবে এই বিষয়টা রনি কখনোই প্রিয়াকে জানায়নি। সেখান থেকেই প্রিয়ার মনে সন্দেহ জাগে। সে তৎক্ষণাৎ রনির অফিসে গিয়ে তাকে কষে একটা চর বসিয়ে দেয়। এরপর তার কাছে জানতে চায় যে তার সাথে ওই রাতে ন্যান্সির দেখা হয়েছিল, এটা সে প্রিয়াকে কেন জানায়নি। তখন রনিও রেগে বলে ওঠে, তুমিও তো ন্যান্সির মার্ডারের একদিন আগেই লন্ডন থেকে ফিরেছিলে, সেটাও তো আমাকে জানাওনি। এই কথা শুনে প্রিয়া রেগে গেলে রনি তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু প্রিয়া তার কোনো কথার পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় রনিকে চ্যালেঞ্জ করে যায় যে সে একাই তার বোনের খুনিকে খুঁজে বের করবে। সেদিন বাড়ি ফেরার সাথে সাথেই রনি হঠাৎ মায়ার চিৎকার শুনতে পায়। সে দৌড়ে মায়ার কাছে গেলে মায়া হাতের ইশারায় তার দরজায় লাগানো নাম্বার প্লেটটা দেখিয়ে দেয়। মূলত এটা সেই গাড়ির নাম্বার প্লেট ছিল যেটার মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়েছে। রনিও সেটা দেখে বেশ ঘাবড়ে যায়। এতটুকু শুনে ডিএসপি বলে, তার মানে তুমি আর মায়া ছাড়াও এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে অন্য কেউ জানতো, আর সে তোমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। এরপর কি হলো? রনি তখন আবারও তার স্টোরি কন্টিনিউ করে। ওই দিনের পর প্রিয়া কোকো বিচে যাওয়া ফেরিগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকে সে জানতে পারে অ্যাক্সিডেন্টের ওই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ায় ফেরি চলাচল বন্ধ ছিল। সেটা শুনে প্রিয়ার মনে সন্দেহ জাগে যে ফেরি যদি বন্ধ থাকে তাহলে রনিরা ওই রাতে বাড়ি ফিরল কি করে। তখন একজন ফেরি মালিক তাকে জানায় ফেরি ছাড়াও কোকো বিচে যাওয়ার আরও একটা রাস্তা আছে, আর এটা সেই রাস্তা যেখানে ন্যান্সির অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শোনার পর প্রিয়ার সন্দেহ আরো বেশি জোরালো হয়ে যায়। সে তৎক্ষণাৎ চলে যায় রনির বাড়িতে। তখনই মায়া তার সামনে এসে বলে, রনি আজকে সত্যিই বাড়িতে নেই, এই দেখো ওর রুমের চাবি আমার কাছে। প্রিয়া তখন তাকে বলে, কোনো অসুবিধা নেই, আজকে আমি তোমার সঙ্গেই দেখা করতে এসেছি। এরপর প্রিয়া মায়াকে ওই অ্যাক্সিডেন্টের রাতের ব্যাপারে নানা রকম প্রশ্ন করতে শুরু করে। মায়া যথাসাধ্য প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছিল, কিন্তু প্রিয়া তাতে কনভিন্স হয় না। একটা পর্যায়ে প্রিয়া বলে ওঠে, নিশ্চয়ই তোমরাই ন্যান্সিকে মেরে পালিয়ে এসেছো, তাই না? মায়া তাকে অ্যাভয়েড করার চেষ্টা করলে প্রিয়া তাকে আরো বেশি জোর দিতে থাকে। একটা পর্যায়ে এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং দেখতে দেখতে সেই কথা কাটাকাটি মারামারিতে রূপ নেয়। একটা সময় মায়া জানালার পর্দা দিয়ে প্রিয়ার গলা পেঁচিয়ে ধরে। প্রিয়া তখন তার উপর অ্যাটাক করতে গেলে হঠাৎ করেই মায়া কোথাও উধাও হয়ে যায়। এরপর সে আবারও হুট করে এসে প্রিয়ার উপর অ্যাটাক করে দেয়। এইভাবেই বেশ কিছুক্ষণ চলতে থাকে তাদের লড়াই। শেষমেশ প্রিয়াকে আহত করে মায়া রনিকে ফোন করে সাহায্য চায়, আর রনিও তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
বাড়ি ফিরে সেখানকার বিধ্বস্ত অবস্থা দেখে সে ভীষণ অবাক হয়। সে সব জায়গায় মায়াকে খুঁজতে শুরু করে, কিন্তু মায়ার কোনো হদিশ নেই। এরই মাঝে হঠাৎ মায়া এসে পেছন থেকে রনির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে, আর তারপর ঝুম বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে যায়। সে গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল, তার মাঝেই মোজেস তার সামনে চলে আসে। সে সরাসরি মায়াকে জিজ্ঞেস করে, অ্যাক্সিডেন্টের ওই রাতেও ঠিক এরকমই বৃষ্টি হচ্ছিল তাই না? মায়া তখন একটু ঘাবড়ে গিয়ে বলে, আমি ওই রাতে অনেক ড্রিঙ্ক করেছিলাম, তাই আমার সঠিকভাবে কিছু মনে নেই। এই বলে সে চলেই যাচ্ছিল। তখনই মোজেস তাকে জিজ্ঞেস করে, প্রিয়া কোথায়? সেটা শুনে মায়া বলে, সে কোথায় তা আমি কি করে জানবো? তখন মোজেস বলে, একদম মিথ্যে বলবে না, এখানে আসার আগে প্রিয়া আমাকে জানিয়ে এসেছিল। মায়া তখন তাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যেতে শুরু করলে মোজেস তাকে বাধা দিয়ে প্রিয়াকে কল করে, আর তখনই মায়ার গাড়ির ভেতর থেকে প্রিয়ার ফোনটা বেজে ওঠে। মায়া তখন ঘাবড়ে গিয়ে মোজেসের মাথায়ও একটা ভারী জিনিস দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে, কিন্তু তাতেই সে শান্ত হয় না। একের পর এক আঘাত করে মোজেসকে প্রাণেই মেরে ফেলে সে, কারণ মোজেস বেঁচে থাকলে তো তার রিস্ক আরো বাড়বে। ততক্ষণে রনির জ্ঞান ফিরে আসলে সে তার পাশে একটা চিরকুট পড়ে থাকতে দেখে। সেখানে বাড়ির একটা গোপন রুমের ব্যাপারে বলা ছিল। রনি সেটা ফলো করে ওই গোপন রুমে পৌঁছাতেই দেখতে পায় মায়া ওই রুমের ভেতর রনির বিভিন্ন ছবি দিয়ে ভরে রেখেছিল, কিন্তু সেই ছবিগুলো কখন তোলা সেটা রনি নিজেও জানে না। সেখানে হঠাৎ কিছু ছবি দেখে রনি আটকে ওঠে। সেখানে ন্যান্সি, প্রিয়া এবং মোজেস সহ আরো অনেকের ছবি ছিল যারা হয়তো মারা গেছে নয়তো মরতে চলেছে। সেখান থেকে রনি এটাও জানতে পারে যে মায়া এতদিন যে বোনের সঙ্গে কথা বলতো সেও আসলে বেঁচে নেই, তাকেও মায়া নিজ হাতে খুন করেছে। রনি এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে মায়া কোনো সাধারণ মেয়ে নয়, সে একটা সাইকো। সে রাগে ক্ষোভে ভয়ে চিৎকার করে উঠলে ঠিক সেই মুহূর্তে মায়া সেখানে চলে আসে। রনি তখন তাকে বলে, তার মানে তুমি ওই রাতে ন্যান্সিকে মেরেছ? মায়া তখন একটু ব্যঙ্গ করে বলে, কেন, তুমি কি তাকে মিস করছো নাকি? হ্যাঁ, ওই রাতে অ্যাক্সিডেন্টের পরও সে বেঁচে ছিল, আমি নিজ হাতে ওকে মেরেছি। রনি তখন এটা ভেবে ভয় পেতে শুরু করে যে নিশ্চয়ই মায়া প্রিয়াকেও মেরে ফেলেছে, কিন্তু মায়া তাকে জানায় প্রিয়া এখনো মরেনি। সে রনিকে নিয়ে প্রিয়ার কাছে যাওয়ার জন্য রওনা হয়, আর যাওয়ার সময় খুব সুন্দর একটা ব্রাইডাল গাউন পরে নেয়। মায়া রনিকে সেই লাইট হাউসে নিয়ে যায় যেখানে রনি মায়াকে প্রথমবার দেখেছিল। মায়া জানায় তার খুব শখ ছিল এই লাইট হাউসে দাঁড়িয়ে তারা বিয়ে করবে, আর সেই কারণেই সে রনিকে ওই লাইট হাউসে নিয়ে এসেছে। রনি এসব শুনে অবাক হয়ে যায়। সে শুধু মায়ের কাছে একটাই প্রশ্ন করতে থাকে যে প্রিয়া কোথায়। তখনই মায়া প্রিয়াকে চেয়ারের হাত পা বাঁধা অবস্থায় তুলে আনে। সে প্রিয়াকে পানিতে ফেলে মারতেই যাচ্ছিল, তখনই রনি তাকে আটকানোর একটা আইডিয়া বের করে। সে বুঝে গিয়েছিল মায়াকে রাগে নয় ভালোবাসায় কাবু করতে হবে, তাই সে মায়াকে বলে, তুমি প্রিয়াকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করতে রাজি। প্রিয়া তো আমাকে অনেক আগেই ছেড়ে চলে গেছে, তাই আমি ওকে আর ভালোবাসি না। আমি তো অ্যাক্সিডেন্টের ঝামেলা থেকে বাঁচার জন্য ওর সঙ্গে ভালোবাসার নাটক করছিলাম। মায়া সেটা শুনে খুব খুশি হয়ে যায়, সেই সাথে ভীষণ ইমোশনালও হয়ে পড়ে। সেই সুযোগে রনি প্রিয়াকে ছাড়িয়ে নিতে গেলে ভুলবশত মায়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। যদিও মায়ের কাছে বাঁচার মতো সুযোগ ছিল এবং রনিরাও তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু মায়া বলে, আমি বুঝে গেছি ভালোবাসা জোর করে পাওয়া যায় না, আমার জীবন এতটুকুই ছিল। এই কথা বলে সে নিজেই মৃত্যুকে বেছে নেয়। সবটা শোনার পর ডিএসপি রনিকে বলে, যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ ছিল না, তাই তোমার চিন্তার কোনো কারণ নেই, পুলিশ তোমার কেসটা ক্লোজ করে দেবে। রনি তখন খুশি মনে বাড়ি ফিরে আসে। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হয় না, হবে কি করে, এখনো তো আসল কাহিনীটাই বাকি। বাড়ি ফিরে রনি বলে, আসলে মিথ্যেটা যদি প্রপার ইমোশনের সঙ্গে বলা হয় তাহলে মানুষ সেটা সত্যি বলে মনে করে, অর্থাৎ এতক্ষণ আমরা যে গল্প শুনেছি তার সম্পূর্ণটাই ছিল মিথ্যে। আসলে রনির সঙ্গে প্রিয়ার কখনো ব্রেকআপই হয়নি। প্রিয়া তার বাবার সম্পত্তি একা হাতানোর জন্য তার বোন ন্যান্সিকে খুন করার প্ল্যান বানায়, আর এই কাজে তাকে সাহায্য করে রনি। তাদের ব্রেকআপ হওয়া, রনির আপসেট হওয়া এবং মাইন্ড ডাইভার্টের জন্য মায়াদের বাড়িতে যাওয়া, এই সবটাই ছিল তাদের প্ল্যানের একটা অংশ। মায়ের ধারণা আসলেই ঠিক, রনি মায়ের ব্যাপারে শুরু থেকেই সবকিছু জানত। সে খুবই শান্তশিষ্ট এবং সরল মনের মেয়ে, অর্থাৎ ন্যান্সিদের মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়ার জন্য মায়া ছিল সব থেকে ইজি টার্গেট। এই কারণে রনি আর প্রিয়া মিলে খুব কৌশলে প্রথমে ন্যান্সিকে খুন করে। আসলে ওই রাতের অ্যাক্সিডেন্টটাও প্ল্যান করা ছিল, তবে সেই অ্যাক্সিডেন্টে ন্যান্সি সত্যি বেঁচে গিয়েছিল। এরপর প্রিয়া গিয়ে তার গলা টিপে তাকে মেরে ফেলে, আর তারপর একে একে তাদের পথে আসা সবাইকে সরিয়ে দেয়। সবশেষে বাকি ছিল মায়া।
তাই রনি মায়াকে বিয়ের লোভ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যায় ওই লাইট হাউসে। আর সেখানে প্রিয়া আর রনি মিলে মায়ার মতো সরল সোজা মেয়েটাকে নির্মমভাবে হত্যা করে এবং তারপর সম্পূর্ণ দোষটা মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে অনায়াসে বেরিয়ে আসে। আর এখানেই ফাইনালি গল্পটা শেষ হয়ে যায়। অনেকেই হয়তো ভাবতে পারেন এখানে ভুল হয়তো আইন ব্যবস্থার, তারা হয়তো বিষয়টাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেনি, তাই আসল অপরাধীকে ধরতে পারেনি। তবে এরকম ঘটনা কিন্তু বাস্তবেও কম ঘটে না, যেখানে অপরাধীদের তীক্ষ্ণ বুদ্ধির কাছেই অনেক ইন্টেলিজেন্ট অফিসারদেরকেও হার মানতে হয়। আজকের গল্পটাও কিছুটা তেমনই। তবে যাই হোক না কেন, গল্পটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।